সুবর্ণর বাবা নবকুমার কোনো দিনই মেরুদণ্ডী ছিলেন না। সত্যবতীর সংসার ত্যাগের পর হয়তো ধীরে ধীরে সে মেরুদণ্ড একেবারেই অবলুপ্ত। হয়তোবা এমনটাই স্বাভাবিক। যে সুবর্ণ এত বছর তার বাবার অদেখা, সে যখন আড়ম্বরহীন রিক্ততাতে বাবার কাছে আসলো এক শীতলতার আকাঙ্ক্ষায়, তখন কন্যা বিরহী ব্যাকুল পিতৃহৃদয় পারল না তাকে এক ফোঁটা স্নেহ বর্ষণে সিক্ত করতে। উল্টোই হলো সব। এতদিন সুবর্ণর যে সম্মান ছিল তার কোনো বালাই রইল না, না রইল ভালোবাসার কোনো স্পর্শ, না বাবার কাছে না দাদার কাছে। আজও বোধ হয় বেশিরভাগ সুবর্ণলতার জীবনে এমনটাই হয়ে আসছে। কয়েকজন হয়তো ব্যতিক্রমী বাবার মেয়ে হয়, যেমন সত্যবতীর বাবা রামকালী। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনব সুবর্ণলতা একাদশ এবং দ্বাদশ পর্ব। শুরু হচ্ছে একাদশ পর্ব। তাসের আড্ডা রোজই বসে। সন্ধে থেকে রাত 10টা-11টা পর্যন্ত চলে। বাড়ির মেয়েরা হাড়ি আগলে বসে থাকতে থাকতে হয় ঝিমোয়, নয় ঘুমিয়ে নেয় একপালা। তবে নিশ্চিন্তের ঘুম তো নয়। কখন যে বৈঠকখানা থেকে হুকুম আসে 4টি পান সেজে পাঠিয়ে দিতে, তার তো ঠিক নেই। বউরা ঘুমিয়ে পড়েছে খবর পেলে তো গর্দান যাবে। তাছাড়া ভাত গরম রাখার উদ্বেগও তো আছে। উনুনের ওপর হাড়ি দমে বসিয়ে রেখেও তো বেদম ঠান্ডা মেরে যাবে। আর অতক্ষণ তাস পিটিয়ে এসে ক্ষুধার্ত পুরুষ যদি দেখে ঠান্ডা ভাত, তাহলে মেজাজ ঠান্ডা রাখা তাদের পক্ষে শক্ত বই কি। তবু ছুটির দিনের সঙ্গে অন্য সব দিনের তুলনায় চলে না। ছুটির দিনে আড্ডাটা বসে মধ্যাহ্ন ভোজনের পর মুহূর্ত থেকেই, চলে মধ্যরাত্রি পর্যন্ত। পান সাজতে সাজতে বউদের এবং তামাক সাজতে সাজতে ছোট ছেলেগুলোর প্রাণ বেরিয়ে যায়। মুহুর্মুহু হুকুম আসে, আর তামিল করতে তিলার্ধ দেরি হলেই আসে হুঙ্কার। সুবোধ বাদে বাকি 3 ভাই তাসের পোকা। সুবোধ একটু ঘুম কাতুরে, সকাল সকাল খেয়ে ঘুমোয়, আর ঘুমোতে যাবার আগে বলে যায়, তাস দাবা পাশা 3 সর্বনাশা, তোদের এই এক কর্মনাশা নেশায় ধরেছে। প্রভাস তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তা বটে, এর থেকে ঘুমটা অনেক মূল্যবান বস্তু, কি বলো দাদা? সুবোধ লজ্জিত হয় না, বলে, 100 বার, ঘুম হচ্ছে মগজের আহার। দেহের যেমন অন্ন, মগজের তেমনই ঘুম। প্রভাস অবশ্য এই নতুন জ্ঞান লাভে ধন্য হয় না, বলে, অতি ভোজনটাও ভালো নয়। সুবোধ হাসে, অতি মানে? ভগবান ক ঘন্টা দিবালোক দিয়েছে আর ক ঘন্টা অন্ধকার, সে হিসেব কর। তুমি করো, বলে প্রভাস। প্রভাসের কথাবার্তার ধরনই ওই। গুরুজনের সঙ্গে বাক্যালাপে যে নম্রতার নীতি বলবৎ আছে, প্রভাস সেটা কদাচিৎ মানে। প্রভাসকেই সকলে সমীহ করবে, এই নীতি চালু হয়ে গেছে সংসারে। এমনকি মুক্তকেশীও তার উকিল ছেলেকে রীতিমতো সমীহ করছেন। ওর বউয়ের দোষের দিকে দৃষ্টিক্ষেপটা কম করছেন এবং ছেলেকে প্রায়শই তুমি করে কথা বলছেন। প্রভাস যদি তাস খেলার বিরোধী হতো, নির্ঘাত বাড়িতে তাসের আড্ডা বসবার স্বপ্ন কেউ দেখত না। কিন্তু প্রভাসই এ যজ্ঞের হোতা। অতএব আড্ডা ক্রমশই আয়তনে বাড়ছে, দর্শক বন্ধুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে। ছুটির দিনে পূর্ণিমার জোয়ার, তবে অন্য দিনেও কম নয়। প্রবোধ যখন ঘোড়ার গাড়ি করে মেজবউকে নির্বাসন দিতে গেল, তখন প্রভাস বন্ধুদের মধ্য থেকে খেলোয়াড় নির্বাচন করে বাজার বজায় রেখেছিল। তার মধ্যে যথারীতি পান 2 ডাবর শেষ হয়েছে। রাতও প্রহর হয়। প্রবোধ বউকে পৌঁছে দিয়ে এসে মার কাছ থেকে ঘুরে সবে জুত করে বসেছে। এমন সময় দরজায় গাড়ি থামার শব্দ। বিতাড়িত হয়ে তাড়িত আবার ফিরে এসেছে। কিন্তু দর্জিপাড়ার গলির মধ্যেকার সেই রুদ্ধ কপাটের ভিতর পিঠে প্রবেশ অধিকার
কি সহজে মিলেছিল সুবর্ণর? মেলেনি। মাতৃভক্ত ছেলে প্রবোধ সদ্য জমে ওঠা খেলায় জল ঢেলে শ্বশুরের সামনে এসে দরজা আটকে দাঁড়িয়ে ঘাড় গুজে ঘোঁত ঘোঁত করে বলেছিল, না, এমনি ঢুকে পড়া চলবে না। আমার সাফ কথা, আমার মায়ের পায়ে ধরে মাপ চাইতে হবে। খেলা ফেলে প্রভাসও উঠে এসে বলেছিল, তালুই মশাই কি মেয়েকে এক সন্ধেও দুটি খেতে দিতে পারলেন না? পারলাম নাই বলতে হবে বলে গাড়িতে গিয়ে উঠেছিলেন নবকুমার। ক্ষুব্ধ ক্রন্দন বিজড়িত সেই কণ্ঠস্বর ভিতরের ইতিহাসের আভাস প্রকাশ করল। সুবর্ণ খায়নি, জলটুকু পর্যন্ত না। গাড়িতে ওঠার সময়ে বলেছিল, কি দরকার বাবা, দর্জিপাড়ার সেই গলিতে যদি আবার গিয়ে ঢুকতেই হয়, তাদের হাড়ির অন্ন খেতেই হয়, তবে আর এক বেলার জন্যে জাত নষ্ট করি কেন? সৌদামিনী গালে হাত দিয়ে বলেছিলেন, তুই যে দেখি তোর মার ওপর গিয়েছিস সুবর্ণ, বাপের ঘরে খেলে তোর জাত যাবে। সময় বিশেষে তাও যাই বই কি পিসিমা। যাকে বাবা, গাড়ি একখানা ডাকো, বেশি রাত হবার আগেই পৌঁছে দিয়ে এসো, অনেক কষ্ট তোমাকে পেতে হলো, এই যা। তা দরজা আটকানোর নাটকটা পাড়ার লোকে দেখেছিল বই কি। যারা তাস খেলছিল তারা, যারা আশেপাশের জানালায় মুখ দিয়ে দাঁড়িয়েছিল তারা, আর নিজ নিজ বাড়ির সামনের রোয়াকে যারা বসেছিল গা খুলে, বাড়ির বাচ্চা মেয়েদের একটা 5-6 হাতি শাড়ি পরে, তারা তো বটেই। শেষ পর্যন্ত সে নাটকে জবনিকাপাত করলেন স্বয়ং মুক্তকেশী। মুক্তকেশীর তো আর এখন আব্রুর বালায় নেই, তাই দরজার কাছে এসে বলেছিলেন, দৌড় ছাড় পেব, লোক হাসাস নে। মেজ বৌমা, যাও বাছা, বাড়ির মধ্যে ঢুকে পড়ো, আর কেলেঙ্কারি বাড়িও না। না, সেদিন আর মুখে মুখে চোপা করেনি সুবর্ণ, বলেনি, কেলেঙ্কারিটি তো ঘটালেন আপনি। সুবর্ণ শুধু ভিতরে ঢুকে গিয়েছিল, বাবার দিকে আর তাকায়নি। মুক্তকেশী উদাত্ত গলায় বলেছিলেন, কত ভাগ্যে বেয়ায়ের পায়ের ধুলো পড়ল, দৌড় থেকে ফিরে যাবেন বেয়াই মশাই, একটু জল খেয়ে যেতে হবে। আজ থাক, আজ থাক বলে বোধ করি চোখের জল চাপতে চাপতেই গাড়িকে চালাতে বলেছিলেন নবকুমার। খেলাটাই মাটি হলো আজ, যত সব ঝামেলা বলে প্রভাস ফের গিয়ে তাস ভাজতে বসল। চক্ষু লজ্জার দায়ে অগত্যা প্রবোধ। মনের মধ্যে একটা আহ্লাদের ঢেউ বইছিল বই কি। ঝোঁকের মাথায় আর স্ত্রৈণ অপবাদ ঘোচাতে করে বসেছিল কাজটা। মনের মধ্যে তো বিছে কামড়াচ্ছিল। যে সাংঘাতিক সিংহরাশি মেয়ে মানুষ, কে বলতে পারে এ বিচ্ছেদ সত্যিই চিরবিচ্ছেদ হলো কিনা? তেমন কাণ্ড ঘটলে কত দূর জল গড়াতো কে জানে। দ্বিতীয় পক্ষ এসে কি আর ভানু কানুকে দেখতো, না চাপার সঙ্গে বনিয়ে থাকতো? সে দুর্ভাবনা গেল, এখন মান ভাঙানোর খাটুনি। রাতটা ওতেই যাবে আর কি। কিন্তু সে রাতটা কি ওতেই গিয়েছিল প্রবোধের? সেই রাত্রের মধ্যভাগে ভয়ানক একটা শোরগোল ওঠেনি বাড়িতে? হ্যাঁ, শোরগোলই উঠেছিল সুবর্ণর শাশুড়ির আফিমের কৌটো চুরি করে মুক্তি পাবার হাস্যকর প্রচেষ্টায়। হলো না কিছুই, হলো শুধু ধ্যাসটামো। তবুও কেলেঙ্কারিটা তো হলো। ডাক্তার আনতে হলো সেই মাঝ রাত্রিরে, আর থানা পুলিশের ভয়ে ডাক্তারকে দর্শনীর ওপর আবার ঘুষ দিতে হলো। যদিও গেলাস গেলাস নুন জল খাওয়ানো ছাড়া আর কিছুই করল না ডাক্তার। সেই নির্লজ্জ ধৃষ্টতার প্রসঙ্গে জীবন ভোর অনেক লাঞ্ছনা গঞ্জনা খেতে হয়েছে সুবর্ণকে। এমনকি যে ভাসুর কখনো কিছু বলে না, সে পর্যন্ত বলেছে, বস্তা বস্তা নাটক নোভেল পড়ে এইটে হয়েছে আর কি। তা সত্যিই হয়তো পড়েছে সুবর্ণ, বস্তা বস্তায় পড়েছে। সেই বস্তা বস্তার কল্যাণে বস্তা বস্তা কথাও হয়তো শিখেছে, কিন্তু আফিমের মাত্রাটা কতখানি হলে সেই ধ্যাসটামো না হয়ে মুক্তি ফলপ্রসূ হয়, সে কথা শেখেনি।
তা যদি শিখতে পারত, তাহলে সুবর্ণলতার জীবন নাট্য সেখানেই জবনিকা পড়ে যেত। বিষের মাত্রা সম্পর্কে কোনো দিন কোনো জ্ঞানই যদি থাকতো সুবর্ণলতার। কিন্তু ও কথা থাক, এখন প্রবোধচন্দ্র আর সুবর্ণলতার যে বৃহৎ ফটোগ্রাফ দুখানা মুখোমুখি টাঙানো রয়েছে ওদের বড় ছেলের ঘরে, তাদের বেষ্টন করে ফুলের মালা দুলছে। প্রতি বছর শ্রাদ্ধ বার্ষিকীতে শুকনো মালা বদলে নতুন মালা দেওয়া হয়। সার্থক জীবনের প্রতিমূর্তি ওই ছবিটা দেখে কে বলতে পারে গায়ে কেরোসিন ঢালা বাদে আত্মঘাতী হবার যত রকম পদ্ধতি আছে সবই একবার করে দেখে নিয়েছে মানুষটা। কিন্তু আশ্চর্য, আশ্চর্য, শেষ পর্যন্ত ত্রুটি থেকে গিয়েছে সমস্ত পদ্ধতিতেই। হয়তো ওটাই বিধিলিপি সুবর্ণর, নইলে কে কবে শুনেছে ছাদ থেকে লাফিয়ে পড়েও বাঁচে মানুষ। অবশ্যই রান্নাঘরের ছাদ একতলা, নিচু, তবু ছাদ তো পড়েছিল সেই ছাদ থেকে। তদবধি ছাতের সিঁড়ির দরজাটা বন্ধ করা থাকতো, চাবি থাকতো মুক্তকেশীর হাতে। মা গঙ্গায় দয়া দাক্ষিণ্য দেখিয়েছেন কিচ্ছু না। যোগে গঙ্গা স্নানের বায়না নিয়ে শাশুড়ির সঙ্গে চুপি চুপি গঙ্গা স্নানে গিয়ে দেখেছে, হয়নি, লাভ হয়নি। কেউ কোনো দিন এ সন্দেহ করেনি সুবর্ণ স্রেফ তলিয়ে যাবার জন্যে আপ্রাণ চেষ্টা করছে। তাই চেষ্টা সফল হতো না। সঙ্গে যারা যেত তারাই সহসা ওর হাত ধরে টান দিত, যাচ্ছ কোথায়? এই ঘাটের কাছেই থাকো না, এত এগোবার দরকার কি? কিন্তু এতই বা অতিষ্ঠ কেন সুবর্ণলতা? উমা, শশী, গিরিবালা, বিন্দু এরাও তো থেকেছে ওই একই পরিবেশে। কই, ওরা তো রাত দিন মরণের বাসনায় উদ্বেল হয়নি। হয়তো সত্যিই মূল কারণ ওই বস্তা বস্তা নাটক নোভেল। আর তো কারণ দেখা যায় না। কিন্তু সেই বস্তা বস্তার আমদানিকারক ছিল কে? ওই যুগের সঙ্গে 50 বছর পিছিয়ে থাকা বাড়িটার অন্ধকার অন্তঃপুরে এসে ঢুকতো তারা কোন পথে? নতুন নতুন বই আর পত্রপত্রিকা এসে এসে ঢুকতও তো। চলতি সাহিত্যের ওই খবরটা কিসে রাখতো? ওই যোগানদার নাকি সুবর্ণলতার নির্দেশে খুঁজে আনতো? সুবর্ণলতার নির্দেশ? সুবর্ণলতা আবার নির্দেশ দিতে যাবে কাকে? তা ছিল একজন, যে নাকি সুবর্ণলতার নির্দেশ মানতে পেলে কৃতার্থ হতো। খ্যাপাটে খ্যাপাটে ছেলেটা, ভালো নামের ধার কেউ ধারত না, দুলো নামেই বিখ্যাত। স্কুলে ক্লাসে প্রমোশন পাওয়া ছাড়া আর কোনো ব্যাপারে হারতে দেখা যেত না তাকে। অসাধ্য সাধন করার ক্ষমতা ধরত দুলো। সুশীলার কোন এক দূর সম্পর্কের ভাগ্নে, সেই সূত্র ধরে এদের বাড়িটাকে বলতো মামার বাড়ি, সুবর্ণকে বলতো মামি। সুবর্ণকে বই জোগাবার ভার নিয়েছিল সে। কেন নিয়েছিল কে জানে? হয়তো তার খ্যাপাটে বুদ্ধিতে অপরকে খুশি করবার প্রেরণাটাই এর কারণ। সবাইকে খুশি করতে সাধ হতো তার। তাছাড়া মেজ মামির ওপর অহেতুক একটা টান ছিল দুলোর। বোধ করি হৃদয়ের ক্ষেত্রে কোথায় কোনোখানে তারা ছিল সমগোত্র। এ বাড়ির মেজ বউও যে একটু খ্যাপাটে এ তো সর্বজন বিদিত। কোথা থেকে যে দুলো নানাবিধ বই কাগজ সংগ্রহ করে আনতো দুলোই জানে। সুবর্ণলতা প্রশ্ন করলে বলতো, মল্লিকবাবুর বাড়ি থেকে আনি। মল্লিকবাবু যে সকল বই কেনে গো, টাকার তো অধিপতি নেই ওনার। আর বলে, দুলোরে, লক্ষ্মী সার্থক হয় সরস্বতীকে কিনে। কি সূত্রে যে দুলো সেই লক্ষ্মীর বরপুত্র ও সরস্বতীর প্রিয় পুত্র মল্লিকবাবুর বাড়িতে ঢুকে পড়বার ছাড়পত্র পেয়ে গিয়েছিল, সে কথা বোধহয় দুলো নিজেই ভুলে গেছে। তবে দেখা যায় দুলোর সেখানে অবাধ গতিবিধি। দুলো যথেচ্ছ বই আনে। ব্যাপারটা সন্দেহজনক। সুবর্ণরও হয়েছিল সন্দেহ, চুরি নয় তো। সে সন্দেহ ব্যক্ত করেছিল সুবর্ণ অন্য প্রশ্নে,
বলেছিল, তুই তো নিজে পড়তে লিখতে জানিস না, বই চাইলে রাগ করে না? দুলোকে কেউ কখনো তুমি করে না, সুবর্ণও করল না। বলল, তুই তো পড়িস না, ওরা রাগ করে না? দুলো মেয়েদের মতো গালে হাত দিত। রাগ করবে? কি বলো? যারা বই পড়তে ভালোবাসে মল্লিকবাবু তাদের খুব ভালোবাসে। মেয়ে ছেলেরা পড়লে তো আরই বলে, মেয়ে ছেলেরা যত দিন না মানুষ হচ্ছে ততদিন আর আমাদের দেশে দুঃখ ঘুচবে না। ওনার বাড়ির সবাই তো কক্ষর গোমাংস। বলে, তুই আমার একটা ভক্ত জুটলি, তাও মুখ্য। আমার কপালই এই। আমি যদি পড়তে ভালোবাসতাম, মল্লিকবাবু বোধহয় আলমারি শুদ্ধ সব বই দিয়েই দিত আমায়। আচ্ছা মেজমামি, রাত দিন যে দেশের দুঃখটা করে মল্লিকবাবু, দেশের দুঃখটা কি? আছে দুঃখ, তুই বুঝবি না। সুবর্ণ উত্তেজিত হতো। দেশের কথা আর কি বলেন তোর মল্লিকবাবু? কতক বলে, এক গাদা লোক আসে, আর ওই গপ্পই তো হয় বৈঠকখানায়। তুই শুনিস না সেসব কথা? সুবর্ণর স্বর চাপা, উত্তেজিত। দুলো মেজমামির এই ভাবের কারণটা বুঝতে পারে না। হেসে ফেলে বলে, শুনবো না কেন? এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বার করি। কেন তা করিস? মনে রাখতে পারিস না? দুলো অবাক হয়ে বলে, শোনো কথা, আমার কিসের দুঃখ যে ওই শখ করে টেনে আনা দুঃখকে বরণ করতে বসবো? এ তো বেশ আছি। না, বেশ নেই। সুবর্ণ উত্তেজিত গলায় বলে, আছে দুঃখ, বুঝতে হবে সেটা। দুলো মনে মনে বলতো, মল্লিকবাবু আর আমাদের মেজমামিটি দেখছি একই জাতের পাগল। তারপর বলে বসত, মল্লিকবাবু ঠিক তোমার মতন কথা বলে। তোমাকে যদি দেখতে পেত, নির্ঘাত খুব ভালোবাসত, দেখার ইচ্ছেও রয়েছে। সুবর্ণর গায়ে কাঁটা দিয়ে ওঠে। সুবর্ণ তাড়াতাড়ি বলে ওঠে, তোর বোকা ছেলে, বলতে নেই ও কথা। খবরদার, আর ও কথা কখনো মুখে আনিসনি। দুলো ভয়ে ভয়ে বলে, বাবু বলছিল কিনা সেদিনকে? কি বলছিল? বলছিল, মেয়ে মানুষ হয়ে এত শক্ত শক্ত বই এত তাড়াতাড়ি পড়ে ফেলে, দেখতে আহ্লাদ হয়। তোর মেজমামিকে আমার দেখতে ইচ্ছে করে। দুলো, চুপ চুপ, একদম চুপ। খ্যাপা ছেলেটাকে থামিয়ে দিত সুবর্ণ, কিন্তু থামাতে পারত না নিজের ভেতরে দুরন্ত বাসনার ঢেউকে। সুবর্ণরই কি ইচ্ছে করে না বই ভর্তি আলমারি সাজানো সেই স্বর্গীয় ঘরটাকে আর সে ঘরের মালিককে দেখতে, যাকে সুবর্ণ দেবতা রূপে কল্পনা করে রেখেছে? তা দেবতা ছাড়া আর কি? যে ব্যক্তি বোঝে লক্ষ্মীর সার্থকতা সরস্বতীকে আহরণ করায়, আর দেশের দুঃখ যার মনকে স্পর্শ করে, দেবতাই সে। সংসারে এইসব মানুষও আছে। তিনি নাকি এই দুঃখ নিয়ে আলোচনা করেন, বক্তৃতা দেন। সুরেন বাড়ুজ্জে, বিপিন পাল, এদের সঙ্গে নাকি চেনা জানা আছে তার। রবি ঠাকুরকে নাকি অনেকবার দেখেছেন তিনি। কি অলৌকিক কথা! অথচ ওর বউ নাকি ওসব দু চক্ষের বীজ দেখে, নাকি রাত দিন বাড়িতে গোবর জলের ছড়া দিয়ে বেড়ায় সে, ভিজে কাপড় পরে। আশ্চর্য, আশ্চর্য! পৃথিবীটাই কি তাহলে এই রকম? একখানা পত্রিকায় প্রবন্ধ পড়ছিল সুবর্ণ, ময়াল সাপের কথা নিয়ে। ময়াল সাপ নাকি হিম শীতল আলিঙ্গনে গায়ের ওপর পাকে পাকে এঁটে বসে। চোখে ধরা পড়ে না এমন আস্তে আস্তে চাপ দিতে থাকে। সে চাপ ক্রমশ বজ্র কঠিন হয়ে বসে। সেই অদৃশ্য নিষ্ঠুর পেছনে বাইরের চেহারাটা অবিকল রেখেও চূর্ণ করে ফেলে অধিকিত শিকারের হাড়গোড়। পড়তে পড়তে উত্তেজিত হচ্ছিল সুবর্ণ। অন্য আর একটা কিসের সঙ্গে যেন ওই সাপটার প্রকৃতির মিল খুঁজে পাচ্ছিল। ঠুক ঠুক করে জানালায় টোকা পড়ল। উৎফুল্ল মুখে
উঠে বসল সুবর্ণ। আবার বই? দুলোর ওপর কৃতজ্ঞতায় মন ভরে ওঠে। সুবর্ণর এতটা বয়সে একমাত্র খ্যাপাটে ছেলেটার মধ্যে অকারণ ভালোবাসার প্রকাশ দেখেছে। জানালায় টোকা, এটা বই আনার সংকেত। একতলার একটা গলির পাশের ঘর বেছে নিয়েছে সুবর্ণ দুপুরবেলায় বিশ্রামালয় হিসেবে। এখান থেকে এই পদ্ধতিটায় কাজ সহজে হয়। দুলো জানালায় টোকা দেয়, সুবর্ণ জানালা খুলে দেয়। সেই পথে বই প্রেরণ করে দুলো। এছাড়া উপায় কি? নিত্য এত নাটক নোভেল সরবরাহ করছে দেখলে দুলোকে পাশ কেড়ে কাটবে না এবাড়ির গিন্নি আর তার ছেলেরা? এ ঘরটা প্রকৃতপক্ষে বাড়ির যত আপদ বালায়ের ঘর। সিঁড়ির ওপর চিলে কোঠা তো নেই, তাই এই প্রায় পাতাল ঘর। ভেতরের অন্ধকার অন্ধকার দালানের দিকে একমাত্র দরজা, আর পিছনের অন্ধকার অন্ধকার গলির দিকে দুটো জানালা, আয়তনের অনুপাতে যাদের গবাক্ষ বলায় সঙ্গত। এই জানালা দিয়ে সরু যে দুটো আলোক রেখা ঘরে প্রবেশ করে, সেই হচ্ছে সুবর্ণর আলোক পত্রিকা। ওইটুকুকে সম্বল করে যে পড়তে পারে সে বোধ করি সুবর্ণ বলেই। একদা ভাড়ার ঘর থেকে একটা নড়বড়ে চৌকি বাতিল করে এ ঘরে ফেলে রাখা হয়েছিল। সেটাই সুবর্ণর রাজসজ্জা। এই ঘরটা বেশ ঠান্ডা, গোলমাল নেই। এই ছুতো দেখিয়ে দুপুরে এই ঘরেই পড়ে থাকে সুবর্ণ। না, এখন আর দুপুরের অবসরে সুপুরি কাটা কি চাল ডাল বাছার কাজ করতে হয় না বউদের। তাদের মেয়েগুলো তো ক্রমশ বড় হয়ে উঠছে, তারাই করে। তাছাড়া আর যে করে সে করে, সুবর্ণ কিছুতেই না। সুবর্ণর ওই মৌতাতটি চাই। চৌকির মাথার কাছে জানালা খুলে বই পড়ছিল সুবর্ণ। বাকি জানালাটা বন্ধ ছিল, টোকা পড়েছে সেটাতে। সহাস্য মুখে চৌকি থেকে নেমে এসে জানালাটা খুলে দিয়ে চুপি চুপি বলে, আবার পেয়েছিস আজ? 4টে। দুলো বিগলিত আনন্দে বইগুলো বাড়িয়ে ধরে। দুলোর মুখে যেন একটা চাপা আনন্দোচ্ছ্বাস। এ কি শুধুই বইয়ের আহ্লাদ? সরু জানালা, ঘেঁষাঘেঁষি গড়াদে, একটি করে বই টেনে নিতে হয়। বইগুলো শেষ করেই বলে ওঠে দুলো, কপাটটা হাট করে খুলে এখানটায় দাঁড়াও তো মেজমামি। কেন রে? বিস্মিত প্রশ্ন করে সুবর্ণ। দুলো ঠোঁটে আঙুল ঠেকিয়ে নিশ্চুপের ইশারা করে, নিচু গলায় বলে, আছে মজা, দাঁড়াও। কাঠের গড়াতেতে মুখটা চেপে ধরে সুবর্ণ বাইরেটায় দেখবার চেষ্টা করে কোথায় দুলোর মজা অবস্থান করছে। ইতস্তত চাইতেই চমকে উঠল। সিঁদুরের মতো লাল হয়ে উঠল মুখটা। পরক্ষণেই মাথাটা সরিয়ে নিয়ে চৌকির ওপর এসে পড়ল। এই মজা? বোকা ছেলেটার একই কাণ্ড! কাকে ডেকে এনেছে ও জানালার নিচেই? সন্দেহ নেই ওই মল্লিক বাবু। না বলে দিলেও বুঝতে অসুবিধে হয় না। ছি ছি, এই কি করে বসলো দুলো? অথচ অনেক বুদ্ধি খাটিয়ে এই ঘটনাটি ঘটিয়ে বসেছে দুলো। এই দুটো মানুষই যে পরস্পরকে দেখতে পেলে খুশি হবে এমন একটা ধারণা জন্মে গিয়েছিল তার। অতএব ভেবে নিয়েছিল এই খুশিটা করতে হবে। চালাকি একটু করতে হয়েছে। মল্লিকবাবুকে বলতে হয়েছে, মেজমামি একান্ত ইচ্ছে তোমায় একবার দেখে। বলে, এত বই কেনে আবার অপরকে পড়তে দেয়, কেমন সেই মানুষটি একবার দেখতে স্বাদ হয় রে দুলো। প্রায়ই বলেছে, রোজই বলেছে। এ কথাও বলেছে, মেজমামি যদি মেয়ে মানুষ না হতো নিজেই আসতো। ওরও তো আবার আপনার মতন দেশের দুঃখুর বায়। অবশেষে এই ঘটনা। ভদ্রলোক হয়তো ভদ্রতার বশেই এমন অভদ্র কাজটা করতে স্বীকৃত হয়েছেন, কিন্তু সুবর্ণর সেসব জানবার কথা নয়। তাই সুবর্ণ ভাবে, ছি ছি, উনিই বা কেমন? তবে কি সুবর্ণ যা ভাবে তা নয়? বোকা ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে বই ঘুষ দেওয়াটাও কি তাহলে এই উদ্দেশ্যে? কিন্তু তাই কি? সেই মুহূর্তের দেখাতেও উজ্জ্বল কান্তি সেই মানুষটার দুই চোখে যে দৃষ্টি দেখেছে সুবর্ণ, সে কি অসৎ চরিত্র পুরুষের লুব্ধ দৃষ্টি?
তা তো নয়, সে দৃষ্টিতে যেন সম্ভ্রম পুজো। সে দৃষ্টি আর কবে কোথায় দেখেছে সুবর্ণ? দুলো ভেবেছিল ঘটনান্তে ঘুরে সদর দরজা দিয়ে বাড়ি এসে ঢুকবে সে, এবং মহৎ শাহে রসিয়ে রসিয়ে গল্প করবে কেমন করে এমন কৌশলটি করেছে দুলো। কিন্তু মেজমামির সেই মুহূর্তের ভঙ্গিতেই সব সাহস উবে গেল তার। সর্বনাশ করেছে, মেজমামি রাগ করেছে। অথচ বেচারা কত আশায় স্বপ্ন দেখতে দেখতে আসছে পলায়ন করা যাক বাবা। কিন্তু দুলোর সেদিন পলায়ন করা হয়নি। এই ভয়ঙ্কর কাণ্ডটি চোখে পড়েছে আর কারো নয়, প্রভাস চন্দ্রের চোখে। শরীরটায় তেমন জুত ছিল না বলে অসময়ে কোর্ট থেকে ফিরে আসছিল। দূর থেকে দেখলো দুটো লোক যেন গলিতে ঢুকলো। একটা তো দুলো, আর একটা। ধীরে ধীরে ওদের পিছু নিয়েছিল প্রভাস। তারপরই চোখে পড়ল এই দুর্নীতিপূর্ণ দৃশ্য। একটি সুকান্তি ভদ্রলোক ফিন ফিনে আদ্যির পাঞ্জাবি গায়ে মিহি ধুতির লম্বা কোচা মেজ বউয়ের বিশ্রাম ঘরের জানালার নিচে গিয়ে দাঁড়ালো। যেন জুলিয়েটের রোমিও, যেন যমুনা তীরের কেষ্ট। দুলো হারামজাদা কি যেন একটা জিনিস পাচারও করলো জানালা দিয়ে। এতেও পুরুষের রক্ত টক বগিয়ে ফুটে উঠবে না? বংশমর্যাদার চেতনা নেই মুক্তকেশীর ছেলেদের? এ যদি প্রবোধ হতো, খুন একটা হয়ে যেতই আজ মুক্তকেশীর গলিতে। হয় দুলো, নয় ওই প্রেমিকটি। প্রভাস বলেই প্রাণে বাঁচল। লোকটার গায়ে হাত দিতে বেঁধেছে, দেখেই বোঝা যাচ্ছে বড় লোকের ছেলে। পরে মোচড় দিয়ে উকিলের ঘরে কিছু এনে ফেলতে পারে, তাই শুধু রূঢ় কথা, নাম ঠিকানা জেনে নেওয়ার ওপর দিয়েই গেল। কিন্তু দুলো কুটুমের ছেলে বলে কি রেয়াত করা হলো তাকে? না, তা হয়নি। দুলোর বুদ্ধিটা কম, গতরটা কম নয়। পাড়ার লোকে তাকে গুন্ডা নামে ডাকত। সেই দুলো সেদিন মার খেতে খেতে অজ্ঞান হয়ে গিয়েছিল। চাঁদা করে মেরেছিল পাড়ার লোকেরাও। জড়ো কুকুরের মতো জিভ বার করে হাঁপাতে হাঁপাতে শেষ পর্যন্ত লটকে পড়েছিল ছেলেটা। কিন্তু ওইটুকুই কি ঝড়? মরে তো আর যায়নি যে ঝড়কে ঝড় বলা হবে। গায়ের ব্যথা মরতে কদিন লাগবে? ঝড়টা অন্য মূর্তিতে বাড়ির ওপর আছড়ে পড়েছিল। এ বাড়ির মেজ বউ রাস্তায় বেরিয়ে এসে আধমরা ছেলেটাকে ওই হিংস্রতার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। মাথার ঘোমটা খুলে আর গলা তুলে বলেছিল, তোমরা মানুষ না কসাই? বলেছিল, ওকে কেন মারো, আমাকে মারো, এ মার তো দুলোর প্রাপ্য নয়, আমার প্রাপ্য। বলেছিল, আমায় যদি মেরে শেষ করতে তোমরাও রেহাই পেতে, আমিও রেহাই পেতাম। শুধু যে গলায় খুলেছিল তাই নয়, ছেলেটাকে হিঁচড়ে টেনে নিতে নাকি পাড়ার পুরুষদের হাতে হাতও ঠেকেছিল তার। এরপর যে একটা ভয়ানক ঝড় উঠবে তাতে আর আশ্চর্যের কি আছে? সে ঝড়ের তুলনা মেলে চৈত্র বৈশাখের সন্ধেই, কাল বৈশাখীতে। সে ঝড়ে গাছ পড়ে, চাল ওড়ে, পাকা বাড়ির দেওয়াল শুদ্ধ দোলে। যেমন ঝড়ে দর্জিপাড়ার ওই গলিটা উদ্দাম হয়ে ওঠে, বিভৎস হয়ে ওঠে। 10-12টা বাড়ির বাসি উনুনের ছাই, উচ্ছিষ্ট ভাত আর এঁটো শালপাতায় উপচে ওঠা ডাস্টবিনটা উল্টে গড়াগড়ি খেতে থাকে। পাতা আর নোংরা কাগজের টুকরো ঝাপটে এসে গৃহস্থের ঘরের মধ্যে এসে ঢোকে। সমস্ত গলিটা আবর্জনার কুণ্ডে পরিণত হয়। সেই কালবৈশাখীর ঝড় উঠল সেদিন মুক্তকেশীর বাড়িতে। এতদিনে টের পেয়ে গেছে সবাই, নির্জনে নিচের তলায় ঘরে বিশ্রাম করার বাসনা কেন সতীলক্ষ্মী মেজ বউয়ের। তেজি পাজি হারামজাদি এটাই জানতো সবাই। এখন দেখা গেল কতখানি নষ্ট, কত বড় জাহাবাজও। মুক্তকেশী বলেছিলেন, মানুষের রক্ত যদি তোর গায়ে থাকে তো ও বউকে লাথি মেরে মেরে ফেলবে।
আর যদি জন্তু জানোয়ার হোস তো পরিবারকে মাথায় করে ভিন্ন হয়ে যা। নষ্ট মেয়ে মানুষ নিয়ে ঘর করতে মুক্ত বামনি পারবে না। সন্দেহপ্রবণ প্রবোধচন্দ্র তার স্ত্রীকে কি এর পরেও মেরে ফেলেনি? যদি মেরে ফেলতো তাহলে হয়তো তৎকালীন সমাজ প্রবোধচন্দ্রের জন্য পুরুষ সিংহ ব্যতীত অন্য কোনো বিশেষণ খরচ করত না। আর সুবর্ণলতা, সেও বোধ করি বাঁচবার কোনো চেষ্টাই করত না। সুবর্ণলতারা আজও বোধহয় প্রতিদিন মৃত্যুর অপেক্ষাতেই দিন গোনে। জীবনের সমস্ত অপমান, অসম্মান, লাঞ্ছনাকে চায় মৃত্যুর স্নানে ধুয়ে ফেলতে। কিন্তু সংসারে সুবর্ণলতারাই বা কটা আছে? চারিদিকে তো কেবল উমাশশী, গিরিবালা, বিন্দুদেরই ভিড়, আর তাদের প্রভু মুক্তকেশীরা। শুরু হচ্ছে সুবর্ণলতা দ্বাদশ পর্ব। ডান হাতে টুকটুকে করে মাজা তামার ঘটি, বাঁ কাঁধের ওপর গামছায় মোড়া ভিজে কাপড়ের পুটলি, পিছনে বছর 6 একটা মেয়ে। কাশীমিত্রের ঘাটের কাছাকাছি একটা পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালেন মুক্তকেশী। মেয়েটাকে উদ্দেশ্য করে বললেন, দোরটা ঠেল দেখি, আমি আর ছোব না। কারো বাড়ির বাইরের কপাটে হাত দেন না মুক্তকেশী, কারণ রাস্তার ধাঙড়দের ঝাঁটার ধুলো যে উড়ে উড়ে এইসব কপাটে এসে পড়ে এ কথা আর কারো হুঁশের মধ্যে না থাকুক, মুক্তকেশীর অবশ্যই আছে। মেয়েটা দরজাটায় সজোরে একটা ধাক্কা দিয়ে প্রায় হুমড়ি খেতে খেতে রয়ে যায়। দরজাটা আলগা ভেজানো ছিল মাত্র। মুক্তকেশী ভিতরে ঢুকে এসে হাঁক পারেন, যোগু, যোগু, আছিস নাকি? যোগু মুক্তকেশীর ভাইপো, এবং এই পুরনো দোতলাটি মুক্তকেশীর ভাইয়ের বাড়ি। ভাই অবশ্য গত হয়েছেন অনেক কাল, আছেন বিধবা ভাজ শ্যামা সুন্দরী। তা যোগুর বদলে তার গলায় পাওয়া গেল। ননদিনীর সাড়া পেয়ে অন্যান্য দিনের মতো ছুটে এলেন না তিনি, কোথা থেকে যেন সাড়া দিলেন। থাকবে না তো আর যাবে কোন চুলোই? পেরোর মন্দিরে বসে ফোঁটা চন্দন কাটছে বোধহয়। গঙ্গা স্নান ফেরত প্রায়ই একবার ভাইপোর বাড়ি ঘুরে যান মুক্তকেশী। ভাজের সহাস্য অভ্যর্থনা জোটেই। আজ এরকম দুরাগত বংশীধারীর হেতু যেন বন্ধ ঘরের ভেতর থেকে সাড়া আসছে। মুক্তকেশী অবাক হয়ে বলেন, তুমি কমনে থেকে কথা কইছো বউ? এই যে জমের দক্ষিণ দুয়ার থেকে। লক্ষ্মী ছাড়া হাড় হাঁপাতে ছেলে ছেকল তুলে রেখে দিয়ে গেছে। ও মা, সে কি কথা? মুক্তকেশী এগিয়ে আসেন। পিছনের মেয়েটা হঠাৎ হি হি করে হেসে ওঠে। মামি ঠাকুমাকে ঘরে বন্ধ করে রেখেছে। মুক্তকেশীর মুখেও একটু হাসি ফুটে ওঠে, তবে সেটা গোপন করে তাড়া দিয়ে ওঠেন, মরণ আর কি, হেসে মরছিস যে। তারপর কপাটের শিকলটা খুলে দেন ছনাত করে। রান্নাঘরের মধ্যে বসে কুটনো কাটছিলেন শ্যামা সুন্দরী। মুক্তকেশী ঢুকতেই বটিটা ঠেলে রেখে উঠে দাঁড়ালেন। মেয়েটা আর একবার হেসে ফেলে পরনের বউ পাগলা শাড়িখানার আঁচলটা মুখে চাপা দিয়ে বলে, মামি ঠাকমা বুঝি দুষ্টুমি করছিলে? তবে জ্যাঠামশাই শাস্তি দিয়ে গেছে? শ্যামা সুন্দরী এ হাসির উত্তরে হাসেন না, বিরক্তি কুঞ্চিত স্বরে বলেন, দুষ্টুমি কেন? জন্ম জন্ম মহাপাতক করেছিলাম, তাই এত শাস্তি ভোগ করছি। মুক্তকেশী মেঝেই বসে পড়ে বলেন, হলো কি? কি হলো তা জানে জম। আদালতে আজ নাকি মামলার দিন আছে, তাই আমার মাতৃভক্ত সন্তান আমার পাদতক খেয়ে যাত্রা করবেন। মুক্তকেশী মামলা সম্পর্কে কিছুটা অবহিত আছেন। দেশের জমি জমা নিয়ে মায়ের নামে মামলা ঠুকে বসে আছে যোগু। জমি জমা বাগান পুকুর আছে বেশ কিছু, সব জ্ঞাতিরা খাচ্ছে। তাই শ্যামাসুন্দরী সেই জ্ঞাতি দেওর ও ভাসুরপোদের কড়া নির্দেশ দিয়েছেন,
এই জবরদখলটি ত্যাগ করে তোমরা মানে মানে আমার প্রাপ্য অংশের টাকাটা ফেলে দাও। যোগু মাকে চোখ রাঙিয়েছে, বলি প্রাপ্য কার, তোমার না আমার? ওসব আমার ঠাকুরদার বই তোমার ঠাকুরদার নয়। তুমি পরের বাড়ির মেয়ে, উড়ে এসে জুড়ে বসে রমানাথ মুখুজ্জের ভিটে থেকে তার বংশধরদের তাড়াবার কে হে? অতঃপর মায়ে বেটায় লেগে গেছে লাগ ঝমাঝম, ফলশ্রুতি নালিশ। শ্যামাসুন্দরী দেবী জগন্নাথ মুখুজ্জের ন্যায্য সম্পত্তির ওপর অনধিকার হস্তক্ষেপ করছেন। মুক্তকেশী জানেন এ কথা, কিন্তু দরজা বন্ধের ব্যাপারটা রহস্যজনক, তাই হেসে ফেলে বলেন, মায়ের সঙ্গে মামলা লড়ে মায়ের পাদতক জল খেয়ে জিততে যাবে? তা বেশ, কিন্তু ছেকল কেন? শ্যামাসুন্দরী উত্তর দেবার আগেই পিছন থেকে উত্তর দিয়ে ওঠেন শ্রীমান যোগু। বাজ খায় গলায় বলে ওঠে, ছেকল কেন? বলুক বলুক, ওই নিকষা বুড়ি নিজেই বলুক ছেকল কেন। এক দণ্ড পুজোয় বসেছি, অমনি ননদের কাছে ছেলের নামে লাগানো ভাঙানো হচ্ছে, কেমন? যোগু একটা তাচ্ছিল্যের হুঙ্কার ছাড়ে। পরনে ফর্সা হলদেটে রং একখানা খাটো বহরের কেটে ধুতি, লোমশ বুকের ওপর এক ছড়া রুদ্রাক্ষের মালা, কপালে রক্তচন্দনের ফোঁটা। পিসির গলার সাড়া পেয়ে নিঃশব্দে এসেছে দোতলা থেকে। শ্যামাসুন্দরী মুখ বাঁকিয়ে বলেন, ওই শোনো ঠাকুরজি, নদের চাঁদ ভাইপোর বাক্যি শোনো। তোর নামে লোকের কাছে লাগাতে বসবো, এত সস্তা জীব আমার নয় রে লক্ষ্মী ছাড়া। শুনে যাও পিসি, শুনে যাও, যোগু দরাজ গলায় বলে। দেখো পেটে পেটে কি শয়তানির প্যাঁচ হবে না? দাদা মশাইটি আমার কেমন ঘুঘু ছিলেন, নাম করলে হাড়ি ফাটে, তারই কন্যে তো। যেই শুনেছে আজ মামলার দিন, অমনি পা নুকিয়ে বসে আছে। হেতু না পাছে জবরদস্তি করে পাদতক জলটুকুনি। আমিও বাবা তেমনই বজ্জাত, দিয়েছি দরজায় ছেকল তুলে, বেরোতে তো হবে এক সময়। দেখি তখন কেমন করে পা আটকায়। পুজো সেরে এসে ওই চৌকাটে জল ঢেলে ওত পেতে বসে থাকতাম। ছেকল খোলা পেয়ে যেমন না বেরোবে, পড়বে তো পা জলের ওপর, সেই জল চেটে মেরে দেবো। নিজের বুদ্ধি গরিমায় হা হা করে হেসে ওঠে যোগু। শ্যামাসুন্দরী তেলে বেগুনে জ্বলে ওঠেন, ওরে আমার মাতৃভক্ত পুত্তুর রে, 24 ঘন্টা মাকে পাশ পেরে কাটছেন, মায়ের নামে মামলা ঠুকে রেখেছেন, আবার ঢং করে আসেন চর নামের তোর খেতে, জুতো মেরে গরুদান। সমর্থনের আশায় ননদের দিকে তাকান শ্যামা। মুক্তকেশী কিন্তু ভাতৃবধূর কথাই সমর্থন করেন না, অসন্তুষ্টভাবে বলেন, তা বললে কি হবে বউ, এ তোমার অন্যায্য কথা। তুমি যদি স্বামীর মরণকালে তার কানে 20 মন্তর ঝেড়ে পেটের বেটাকে বঞ্চিত করে যথা সর্বস্ব নিজের নামে লিখিয়ে নিয়ে থাকো, ও কেন হকের ধন ছাড়বে? এ হলো ন্যায্য দাবির কথা। তা বলে ছেলের তুমি মাতৃভক্তির কসুর পাবে না। শ্যামাসুন্দরী যদিও বড় ননদকে যথেষ্ট খাতির করে চলেন, তবু এতটা অসহ্য সব সময় সইতে পারেন না। গর্জন করে বলেন, অমন মাতৃভক্তির ক্যাঁথায় আগুন, ও ছেলের মুখ দর্শন করলে নরক দর্শনের কাজ মেটে। বলি ঠাকুরজি, সর্বস্ব নিজের নামে লিখিয়ে নেব না তো কি সর্বস্ব ওই বাউন্ডুলে উড়নচণ্ডী অকাল কুষ্মাণ্ড গেজেলটার হাতে তুলে দিয়ে গুছিয়ে পুচিয়ে দেব? ওর হাতে পড়লে এ ভিটেই এসে দাঁড়াতে পেতে একখানা একখানা করে ইট বেচে গাঁজা খেত না, আর ওর সেই গেজেল গুরুর সেবায় লাগাতো না? আবার উদারতা কত! জ্ঞাতিরা লুটে পুটে খাচ্ছে, খাক, তাদের ঠাকুরদার সম্পত্তি। নিজের যে তাহলে এরপর মালা হাতে করে ভিক্ষেই বেরোতে হবে। শ্যামাসুন্দরী একটু দম নেন। মুক্তকেশী কিন্তু এহেন বিভীষিকার আশঙ্কাতেও দমেন না, জোর গলায় বলেন, তা হতোই, ওর বাপের সম্পত্তি ও ওড়াতো, আর কারুর বাপের বিষয়ে তো নোক ডোবাতে যেত না। নেশা ভাঙ আবার কোন ব্যাটা ছেলেটা না করে?
তাই বলে হকের দাবি পাবে না? বলো পিসি, বলো তো। যোগু বুকে থাপড়া মেরে মিটিমিটি হাসে। শ্যামাসুন্দরী বিরক্ত গলায় বলেন, ভাইপো শুয়ো হয়ে খুব তো বলছো ঠাকুরজি। বলি, আজ যদি আমি ওর হাতে পড়ি, কাল যে আমায় আঁচল পেতে ভিক্ষে করতে হবে না? আমার কি পেটের আর 5টা আছে যে ও না খাওয়াক আর একজন খাওয়াবে? আমি যাই মা বসুন্ধরার মতন সহ্যশীলা, তাই ওকে সহ্য করছি। অন্য মা হলে ওই ছেলের মুখে নুরো জেলে দিয়ে চলে যেত। ভাজকে যে ভালোবাসেন না মুক্তকেশী তা নয়, সময়ে অসময়ে অনেক কাজ করে ভাজ, তবু ঝোল তার কোলে টানেন না। বলেন, নুরো তোমার বুদ্ধির মুখেই জ্বালতে হয় বউ। মামলা মকদ্দমা হলো বাইরের কাজ, বাপে বেটাই হচ্ছে, ভাইয়ে ভাইয়ে হচ্ছে। এই তোমার মতন গুণবতী মায়ের সঙ্গে হচ্ছে, তাই বলে মানুষ ধর্মাধর্ম ছাড়বে? মায়ে বেটায় লাঠালাঠি বলে কি তুমি মরলে ও হবিষ্যি গিলবে না, না মাথা মুড়বে না? যোগু এতক্ষণ 2 কোমরে হাত দিয়ে বীরের ভঙ্গিতে নিঃশব্দে দাঁড়িয়েছিল। এবার পরম সন্তোষের সুরে বলে, এই দেখো জ্ঞানবানের কথা। বুঝলে পিসিমা, এই সহজ কথাটুকু আর ওই নিকোষা বুড়িকে বুঝিয়ে উঠতে পারলাম না। কথায় বলে স্বর্গাদপি গরীয়সী, বলে কি না? তুমি জ্ঞানবান, বুঝবান, তোমার সঙ্গে কথা কয়ে সুখ আছে। শ্যামাসুন্দরী টিটকিরি করে ওঠেন, তা সুখ থাকবে না কেন? কোলে ঝোল টানলে সবাই জ্ঞানবান। বলি, তোমার ছেলেরা এরকম হলে কি বলতে ঠাকুরজি? ভাগ্যি গুণে তারা সবাই ভালো, তাই আমার হচ্ছে 1 নুনে 20। ভাগ্যি গুণে নয় হে, বুদ্ধির গুণে, যোগু রায় দেয়। পিসির ছেলেরা কি অমন ভালো হয়েছে? কথাতেই আছে, যেমন মা তার তেমন ছা। তা যেমন তুমি, তেমনই তোমার পুত। জ্ঞান পাপি বলে শ্যামাসুন্দরী মুখ বাঁকিয়ে আবার কুটনো কুটতে বসেন। মুক্তকেশীও সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বলেন, তাও বলিব, ছেলে কেন বাউন্ডুলে হবে না? বয়স পার হয়ে গেল ছেলের, তুমি বিয়ে দিলে না? কথাটা সত্যি, বিয়ের বয়স কোন কালে পার হয়ে গেছে যোগুর। মুক্তকেশীর বড় ছেলে সুবোধের থেকেও বড় সে, কিন্তু পাত্র হিসেবে যে সুপাত্র নয় সে কথা বলাই বাহুল্য। লেখাপড়ায় জলাঞ্জলি দিয়ে ছেলেবেলা থেকে কেমন করে যেন গাঁজার আড্ডায় ভিড়ে পড়েছিল, আবার এখন এক অবধূত বাবার শিষ্য হয়েছে। মুক্তকেশী আগে বহু চেষ্টা করেছেন হাল ধরতে, কিন্তু নৌকো ঠেলে নিয়ে যেতে সক্ষম হননি অবশ্য যোগুরই প্রবল প্রতিবন্ধকতায়। তবু তিনি যখন তখন ভাজকেই দোষী করেন, এখনো করলেন। বয়সে ছেলে, সময়ে বেথা না হলে। থামো ঠাকুরজি, ও কথা মুখে এনো না আর। শ্যামাসুন্দরী গুরুজনের সম্মান ভুলে ঝংকার দিয়ে ওঠেন, নিজে তো ওই এক ভূত বিয়ে জ্বলে পুড়ে মরছি, আবার কি পরের মেয়ের কপালে তেঁতুল গুলতে সেই ভূতের বিয়ে দেব? পাগল তো হইনি এখনো। প্রশ্নটা তামাদি হয়ে গেছে, তবু মুক্তকেশী অসন্তুষ্ট স্বরে বলেন, তার মানে তুমি চাও আমার বাপের বংশটা লোপ পাক? পেলে আর করছি কি? শ্যামাসুন্দরী বলেন, কত কত রাজা বাদশার বংশ লোপ পাচ্ছে। তবে আর কি, লোকের গলা কাটা যাচ্ছে তো আমার গলাটাও কাটি। তুমি না দাও, আমি এবার যোগুর বিয়ে দেব। বলতে কি, সেই উদ্দেশ্যেই আশা আজ। গঙ্গার ঘাটে এক মাগি কেঁদে পড়ল, বললে গলায় গলায় আইবুড়ো মেয়ে, ইচ্ছে হয় যে গলায় দড়ি দিই। দিদি যদি একটা পাত্তর দেখে দেন। আমার মনে এলো যোগুর কথা, এখনো যদি ধরে করে একটা বিয়ে দিতে পারা যায়। যোগু বলে ওঠে,
এই দেখো পিসির দুর্মতি, বলি নিজেই তো বলে মরো, ছেলেগুলো তোমার সব বউয়ের গোলাম হয়ে আছে, বউরা কান ধরে ওঠাচ্ছে বসাচ্ছে, আবার এ হতভাগার কানের মালিক আনার চেষ্টা করো কেন? মুক্তকেশী সহাস্যে বলেন, শোনো ছেলের কথা, আগে থেকেই বুঝি গোলাম হয়ে বসছিস? বলি সবাই তা হবে কেন? বউকে পায়ের পাপোশ করে রেখে দৃষ্টান্ত দেখা তুই। দেখাবো বললেই দেখানো হয়। যোগু বিচক্ষণের ভঙ্গিতে বলে, এই বেড়ালি বনে গেলে বন বেড়াল হয়, বুঝলে পিসি? তার ওপর আবার আমার রক্তে আমার বাপের গুণ। বটে বটে রে হতভাগা পাজি বাঁদর! শ্যামাসুন্দরী ছিট ফিটিয়ে ওঠেন, দূর হ, দূর হ আমার সম্মুখ থেকে। মরা বাপকে গাল দিচ্ছিস লক্ষ্মী ছাড়া? নরকেও ঠাঁই হবে তোর? নরকে ঠাঁই চাইতে যাচ্ছে কে? যোগু বুকে আর একটা থাবড়া মেরে বলে, সজ্ঞ থাকতে নরকে যেতে যাব কি দুঃখে? মরণকালে মা মা করে মরব, মাতৃ নামে তোড়ে যাব। তবে ওই বিয়ে টিয়ের কথা কইতে এসো না পিসি, বিয়ে করেছি কি গোল্লায় গেছি। তা যা বলেছিস। মুক্তকেশী সহসা নিজ যুক্তি বিস্তৃত হয়ে এক গাল হেসে বলেন, তা যা বলেছিস, এছোড়া দেখছি না পড়েই পণ্ডিত। বলেছিস ঠিক, আমার ছেলেগুলো কি আর মনীষী আছে? বিশেষ করে পেবোটা, যেটা নাকি সবচেয়ে ডাকাবুকো ছিল, সেটা ভেড়া হয়ে বসে আছে। বউ দজ্জালি করলে তেড়ে একবার মারতে আসে, আবার কেঁচো হয়ে গুটিয়ে পালায়। লাখবার বলেছি ও বউ ত্যাগ দিয়ে আরেকটা বিয়ে কর, সে সাহসও নেই। দিলে একবার বাহাদুরি দেখিয়ে বিদেয় করে, ও মা, বউ কিনা তৎক্ষণাৎ বাপের সঙ্গে ফিরে এলো। এবার যোগু একটু গম্ভীর হয়, বলে, এ পিসি তোমার অন্যায্য কথা হচ্ছে। তোমার মেজ বউকে তুমি অন্যায় নিন্দে করো। সুবোধ আমায় বলেছে, আমার মায়ের হাতে না পড়লে অন্যত্র পড়লে ওই বউয়ের ধন্যি ধন্যি হতো। মুক্তকেশী সহসা যেন আকাশ থেকে হাত পা ভেঙে ধপাস করে পড়েন। সুবোধ? সুবোধ বলেছে এই কথা? কেন, রীতি চরিত্রের মন্দ হয়ে যাচ্ছে না তো হতভাগার? ওই জাহাবাজ ভাদ্যর বউয়ের গুণ দেখেছেন তিনি? ভাদ্যর বউ তাহলে গুণ তুক করেছে। বড় দুঃখে আর রাগ আসে না, রুদ্ধ কণ্ঠে বলেন, বটে, এই কথা বলেছে শুভ? বলে তো, যখন তখন বলে। তা যাই বলো পিসি, তুমিও তো সোজা মায়ের সোজা মেয়ে নও। জানি তো আমার ঠাকমাকে কি নিধিটি ছিলেন। মুক্তকেশী এবার ভয় খান, কাণ্ডজ্ঞানহীন ছেলেটা কি বলতে কি বলে ঠিক কি। উঠে দাঁড়িয়ে বলেন, দুগ্গা দুগ্গা, গঙ্গার স্নান করে এসে মাপটি নিন্দে শুনছি বসে বসে। চললাম বউ, এই ছুরি চল। ও মা, কোথায় আবার গেল মুখপুরি? গেছে ওদিকে বোধহয় পেয়ারা পাড়তে। রাক্ষসী যেন পেয়ারা জম, আবার এখন। শ্যামাসুন্দরী আবহাওয়া হালকা করতে বলেন, তা সে আর কোন মেয়ে ছেলেটা নয়। তা তো নয়। মুক্তকেশী আর একবার তোলা প্রসঙ্গ পেটে নামান, এই তো বললে তো, আমার মেজ বৌমার কাছে গিয়ে বলো। শুনবে, পেয়ারা খেলে নাকি পেট কামড়ায় ওর ছেলে মেয়েদের। চাপাটিকে সঙ্গে আনা বন্ধ করেছি কি সাদে? মা দজ্জাল, মেয়েটা তো আমার পায়ের কাদা। ঠাকমা তোমার সঙ্গে যাব বলে রসাতল। মেয়ে মা বলেন কি না, গঙ্গার ঘাটে বুড়িদের দলে বসে রাজ্যের পাকা পাকা কথা শিখবে আর রাজ্যের ফল পাকড় গিলে অসুখ করাবে। আমি বলি, ও বটে, আচ্ছা রইল তোমার মেয়ে, মাথা খুঁড়ে মরলেও আনি না আর। বড় বৌমার এইটিকে নিয়ে আসি। যোগু বলে, এটা হচ্ছে তোমার নিষ্ঠুরতা পিসি। তা নিষ্ঠুর বলিস, নির্মায়িক বলিস, সবই শুনতে হবে। মুক্তকেশী উদাস গলায় বলেন, সেদিন
সেই কথার পর প্রবোধ কি এসে পরিবারের হয়ে হাত জোর করে মাপ চেয়েছে? বলেছে কি, মা তুমি থোতা মুখ ভোতা করে ড্যাং ডেঙিয়ে নাতিদের নিয়ে গঙ্গার ছানে যাবে, যা ইচ্ছে কিনে খাওয়াবে? বলেনি তো। তবে তবে আর কিসের মায়া মমতা আমার? যোগু সহসা উদ্দীপ্ত গলায় বলে ওঠে, তবে যদি বলি পিসি, এ তোমার শিক্ষার দোষ। এই যদি তোমার গোয়ার গোবিন্দ যোগু হতো, বউকে মেপে 7 হাত নাক খত দেওয়াতো। মায়ের ওপর ট্যাপো, স্বর্গাদপি গড়িয়সি না। আমার মা, আমি পাশ পেরে কাটতে পারি, তা বলে পরের মেয়ে উঁচু কথা বলবে? শাস্ত্রে বলেছে। শ্যামাসুন্দরী বলেন, থাম, খুব ধ্যাসটামো হয়েছে। তোর মুখে শাস্ত্রবাক্য শুনলে স্বর্গে বসে মুনি ঋষিরা গালে মুখে চড়াবে। ওই শোনো, দেখেছ পিসি, কেন দুচক্ষের বীজ দেখি বুড়িকে? 10 ধর্মে বলেছে, কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কদাপি নয়। অথচ আমার ভাগ্যে হলো উল্টো। ভগবানের রাজ্যে একটা ব্যতিক্রম পটলের মা পলতা পাতা, আর এই সংসারে এক ব্যতিক্রম জগার মা শ্যামাসুন্দরী। মাতৃনাম উচ্চারণে পাপ নিও না ঠাকুর। মা গো, শ্যামা মা। যাক পিসি, বড় মানুষের মেয়েকে তুমি হুকুম করে যাও দেখি, ওই ওখানে শ্বেত পাথরের বাটিতে জল আছে, কৃপা করে একটু চরণ ডুবিয়ে রাখতে। ফের জগা? শ্যামাসুন্দরী ক্রুদ্ধ গলায় বলেন, ফের ধ্যাসটামো? চোখ রাঙিও না বলছি মা জননী। যোগু সমান গলায় বলে, বেশি বাড়াবাড়ি করবে তো এই ঠ্যাং দুখানা ভেঙে ওইখানে শুইয়ে রেখে দেবো। মুক্তকেশী আপোষের সুরে বলেন, তুচ্ছ কথা নিয়ে তুমি বা কেলেঙ্কার করছো কেন বউ? দিয়ে দাও না। শ্যামাসুন্দরী সহসা দুম দুম করে এগিয়ে সেই পাথর বাটি রক্ষিত জলে বাঁ পায়ের বুড়ো আঙুলটা ডুবিয়ে আবার এসে বসে পড়েন। যোগু সাবধানে বাটিটা উঠিয়ে নিয়ে সোল্লাসে বলে, ব্যাস, কেল্লা ফতে। দেখি এখন রাবণ যেতে কি নিকোষা যেতে। ঝগড়ার শেষ শোনার সময় নেই, বেলা হয়ে যাচ্ছে। মুক্তকেশী ডাকেন, টেপি, এই হারামজাদি, আয় না। টেপি এগিয়ে আসে। যোগু তার হাতে 4টে পয়সা দিয়ে বলে, পুতুল কিনিস? আবার পয়সা কেন? মুক্তকেশী অসন্তুষ্ট স্বরে বলেন, নিত্যি তোর পয়সা দেওয়া, ছুরিও হয়েছে তেমনই লুভিষ্টে, হাত পেতেই আছে। নে চল চল, রোদ উঠে গেল। চলিব? বলি হ্যাঁ গো, থরে থরে কত কুটো কাটছো, মা বেটা দুটো মনীষীদের তো খাবে। শ্যামাসুন্দরী চরম বিরক্তির স্বরে বলে, বেটা যে একাই 100, 52 ভোগ না হলে গলা দিয়ে ভাত নামবে? মাছ খাবি, 4খানা মাছ সর্ষে রেঁধে চুকে যাবে, তা নয় মার হেসেলে নিরামিষ সে গিলবে, হাড় মাস পুড়িয়ে খেলে। আবার আজ আবার আদালতের সমন, এক্ষুনি বলবে ভাত দাও, তখন জলে পড়ি কি আগুনে পড়ি। মুক্তকেশী আর দাঁড়ান না, বাইরে আগুনের মতো রোদ উঠে গেছে। বেলা 10টাতেই এত রোদ। মুক্তকেশীর মনে হয় পৃথিবীর আবহাওয়াও বুঝি বদলে গেছে। তাদের বয়সকালে আষাঢ় মাসে এত রোদ কখনো ছিল না। পথে বেরিয়ে টেপি আবদারের সুরে বলে, একটা পালকি ডাকো না ঠাকমা, হাঁটতে ভালো লাগছে না। মুক্তকেশী চড়া গলায় বলেন, ভালো লাগে না তো আসিস কেন লক্ষ্মীর ছাড়ি? গঙ্গা স্নান করে মানুষের কাঁধে চড়বো? আহা, গঙ্গা ঘাটের সেই মুরকি বুড়িটা রোজ পালকি চড়ে না? মুক্তকেশী বুড়ির উল্লেখে হেসে ফেলে বলেন, সে বুড়ির ক্ষমতা নেই তাই চড়ে। পালকি আর আছেই বা কই, দেখতেই তো পায় না। যাবে, আস্তে আস্তে সবই উঠে যাবে। পালকি যাবে, আবরু যাবে, গুরুজনে ভক্তি ছেদ্দা যাবে, ধর্ম পাপ পুণ্যি সবই যাবে। স্বদেশের হুজুগে দেশ ছাড়ে খাড়ে যাবে, স্পষ্ট দেখতে পাচ্ছি। সাহেবের রাজ্যিপাট, তোরা যাচ্ছিস তাদের উৎখাত করতে? বলি, ওদের উচ্ছেদ করে করবি কি? রাজ্যি চালাবি?
সুখের পৃথিবীতে ইচ্ছে করে আগুন জ্বালা। এসব কথা নাতনির জন্যে নয়, মুক্তকেশী এ স্বগতোক্তি পালকির সূত্রে বেরিয়ে পড়া ভেতরের উষ্মা। পথে ঘাটে কেবলই শোনেন কিনা স্বদেশীওয়ালারা সাহেবদের উচ্ছেদ করবার তালে আছে, বোমা করছে, গুলি বন্দুক গোছাচ্ছে। গঙ্গার ঘাটে এই আলোচনা শুনে শুনে হাড় পিত্তি জ্বলে যায়। ওদের রাজ্যপাট তোরা কেড়ে নিবি, ওদের সঙ্গে পারবি? বামন হয়ে চাঁদে হাত। হঠাৎ স্বদেশীদের ওপর খাপ্পা হয়ে ওঠেন কেন মুক্তকেশী কে জানে। মনে হচ্ছে হঠাৎ যেন নিজের জীবনের একটা মস্ত বড় ফাঁক ধরা পড়ে গেছে তার চোখে। কিসের এই শূন্যতা? তার রাজ্যপাট তো পুরো দস্তুর বজায় আছে, তবে হঠাৎ সাহেবদের রাজ্যপাট বেদখল হবার চিন্তায় মেজাজ ক্ষিপ্ত হয় কেন? গোয়ার গোবিন্দ যোগুর মার ওপর কি সূক্ষ্ম একটা ঈর্ষাবোধ আসছে কেন? মুক্তকেশীর ছেলেরা কি মাতৃভক্তিতে কম? তাই যোগুর অভিনব মাতৃভক্তি তাকে ঈর্ষার পীড়িত করছে। মাতৃভক্তিতে কসুর কোথায় মুক্তকেশীর ছেলেদের? তবু গভীর এই শূন্যতার বোধটা ভরাট করে তুলতে পারছে না বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে। মুক্তকেশীর নিজের হৃদয়ে ছেলেদের ঠাঁই নেই, না ছেলেদের হৃদয়ে মুক্তকেশীর ঠাঁই নেই। ঠাঁই থাকলে ভরাটত্ব থাকবে না কেন? শ্যামাসুন্দরীর মধ্যে যে ভরাটত্ব দেখে এলেন এইমাত্র। ছেলের বিয়ে দেওয়াটাই কি তাহলে বোকামি? হাতের কড়ি পরকে বিদিয়ে দেওয়ার মতো? ঠাকমা, অত জোরে হাঁটছো কেন? আমি বুঝি পারি? পারিস না তো আসিস কি করতে? মুক্তকেশী গতিবেগ একটু কমিয়ে বলেন, আমি বুড়ি পারছি, তুমি জোয়ান ছুরি পারছ না? তোদের বয়সে লোহা ভাঙতে পারতাম, তা জানিস? কথাটা হয়তো মিথ্যে নয়, অসামান্য গতর ছিল, এখনো আছে। কথায় বলে মরা হাতে লাখ টাকা। আখ কখনো দাঁতে ছাড়িয়ে ভিন্ন বটিতে ছাড়িয়ে খান না, নিত্য ডাল বাটা পোস্ত বাটা খেয়ে অবলীলায় হজম করেন। জলের কলের মধ্যে চামড়া আছে, এই বিচারে বিধবা হওয়া পর্যন্ত কখনো কলের জল খাননি। দৈনিক 2 ঘড়া করে ভারীর গঙ্গা জল তার বরাদ্দ। নিষ্ঠাবতী বলে বিশেষ একটা নাম ডাক আছে মুক্তকেশীর। পাড়ার লোক সমীহ দৃষ্টিতে দেখে। মুক্তকেশীকে পথে বেরোতে দেখলেই রাস্তার ছেলেরা ডাঙ্গুলি খেলা স্থগিত রাখে, মার্বেল খেলতে খেলতে চকিত হয়ে দাঁড়ায়। দোবরা চিনিতে হাড়ের গুঁড়ো আছে বলে কখনো সন্দেশ রসগোল্লাটি পর্যন্ত খান না মুক্তকেশী। রাতে আচমনি খান না। অম্বুবাচীর কদিন অশুদ্ধ বসুমতীর সংস্পর্শ ত্যাগ করে দৈনিক একবার মাত্র গঙ্গা গর্ভে দাঁড়িয়ে মধু আর ডাব পান করেন। এমন আরও অনেক কঠোর কৃচ্ছ সাধনের তালিকা আছে মুক্তকেশীর, তাই তার চেহারাতেও রুক্ষ কাঠিন্য। মুক্তকেশীর জীবন দর্শনের সঙ্গে আজকের শূন্যতার মিল নেই। তিনি তো বরাবর ভালোবাসার চেয়ে ভয়কেই মূল্য দিয়েছেন বেশি, ভেবেছেন ওটাই সংসারের পায়ের তলার মাটি। তবে আজ কেন গোয়ার যোগুর মাতৃপাদতক পান করার মতো হাস্যকর ব্যাপারটা বারবার মনে পড়ছে? কেন মনে হচ্ছে শ্যামাসুন্দরী একটা উঁচু পাথরের বেদিতে বসে আছেন, মুক্তকেশী নিচ থেকে মুখ তুলে দেখছেন? ঠাকমা, পালকি নেবে না? টেপির আবদারের সুর ধ্বনিত হয়। মুক্তকেশী হঠাৎ যেন নরম হন, বলেন, পয়সা খরচা না করিয়ে ছাড়বি না কেমন? কই দেখি কোথায় পালকি? ওই তো ওখানে বসে রয়েছে। মুক্তকেশী দেখেন একটা গাছতলায় বসে রয়েছে বটে পালকি নামিয়ে 2টো বেহারা। হাতছানি দিয়ে ডাকেন, তারপর তাতে উঠে বলেন, তোর মা যা কঞ্জুসি, আক্কেল করে দেবে ভাড়াটা? দেবে না। চাপির মা আর কোনো গুণ না থাক, এইটা আছে। টেপি মুখখানা বেজার করে বলে, চাপির মার হাতে তো রাত দিন পয়সা, আমার মার আছে বুঝি? বলে মার একটা চাবির রিং কেনবার ইচ্ছে কবে থেকে, তা হয় না।
মুক্তকেশী তাচ্ছিল্য ভরে বলেন, না হলে আর কার কি দোষ, লাখ টাকায় বামুন ভিখিরি, কেন তোর বাবা কি উপায় কম করে? হ্যাঁ, এ ধরনের কথা খুদে খুদে নাতি নাতনিদের কাছে হামেশাই বলে থাকেন মুক্তকেশী। যা কিছু বলার ইচ্ছে, যা কিছু বক্তব্য, বেশিরভাগই তো ওই ছোটগুলোকে মাধ্যম করেই উচ্চারণ করেন। ঠিক জানেন, হাঙ্গামাটা না পুইয়েও সরাসরি বলার কাজটা এতেই হবে। সঙ্গে সঙ্গেই তো গিয়ে মায়েদের কর্ণগোচর করবে ওরা পাকা পাকা কথা শিখবে। ও মা, তাতে কি এলো গেল? মুক্তকেশীর মেজ বৌমার মতো আর কে বলতে যাবে গঙ্গার ঘাটে গিয়ে পাকা পাকা কথা শিখবে? কিন্তু মুক্তকেশীর সেই মেজ বউ কি এখনো টিকে আছে তাদের বাড়িতে? সেদিনকার ঝড়ে উড়ে পড়ে যায়নি সুবর্ণলতার শ্বশুরবাড়ির আশ্রয়? তাই তো যাবার কথা। রাগে দুঃখে অপমানে ধিক্কারে স্ত্রী পুত্রের হাত ধরে বেরিয়ে যাবার কথা তো প্রবোধের, অথবা নষ্ট চরিত্র স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়ার কথা। কিন্তু তার কিছুই হয়নি। আবার সুবর্ণ রান্নাঘরে এসে হেসেলের পালা ধরেছে, আবার খেয়েছে, ঘুমিয়েছে, কথা বলেছে। তারপর তো আরও 2 মেয়ে আর 2 ছেলে ভূমিষ্ঠ হয়েছিল সুবর্ণর এ বাড়ির নিচতলার সেই ঠান্ডা স্যাঁতসেঁতে আতুর ঘরটায়, যে ঘরে বছরে অন্তত 5-7 বার সদ্যজাতদের কান্না ওঠে। অদৃশ্য অন্ধকার জগতে অবস্থিত যেসব বিদেহী আত্মারা পৃথিবীর আলো বাতাসের আকাঙ্ক্ষায় লুব্ধ হয়ে ঘোরে, তাদের মুক্তির মাধ্যম তো এই সুবর্ণলতার দল। ইচ্ছায় অনিচ্ছায় যারা মা হতে বাধ্য হয়, তাদের নিষ্ফল প্রতিবাদ নিঃশব্দে মাথা কুটে মরে, অথবা যারা এই ঘটনাকেও স্বামী সুখ বলে মনে করে। কিন্তু সে থাক, কথা হচ্ছিল সেদিনের ঝড়ের। যে ঝড়ের দিন সুবর্ণলতার উদার চিত্ত ভাসুর পর্যন্ত বিরক্ত হয়ে বলেছিলেন, ওই নাটক নোভেল পড়াটা বন্ধ করা দরকার, ওর থেকেই যত অনিষ্ট এসে ঢোকে সংসারে। অতএব কালীর দিব্যি দিয়েছে প্রবোধ স্ত্রীকে, দিয়েছে নিজের দিব্যি। রাত্রিকালে নিশ্চিন্ত অবকাশে বুঝিয়েছিল নোভেল পড়ার কি দোষ। কিন্তু বেহায়া সুবর্ণ সেই ভয়ঙ্কর মুহূর্তেও এক অদ্ভুত কথা বলে বলেছিল, বেশ, তুমিও একটা দিব্যি গালো। আমি কি জন্যে? আমি কি চোর দায়ে ধরা পড়েছি? না, তুমি কেন পড়বে? সব চোর দায়ে ধরা পড়েছে মেয়ে মানুষ। কেন বলতে পারো? কেন? শোনো কথা। এর বেশি আর উত্তর জোগায়নি প্রবোধের। সুবর্ণ হঠাৎ প্রবোধের একটা হাত ঘুমন্ত ভানুর মাথার ওপর ঠেকিয়ে বলে উঠেছিল, তুমিও দিব্যি করো তবে, আর কখনো তাস খেলবে না। তাস খেলবো না? তার মানে কিছুই নেই। আমার নেশা বই পড়া, তোমার নেশা তাসের খেলা। আমাকে যদি ছাড়তে হয় তো তুমিও দেখো নেশা ছাড়া কি বস্তু। বলো আর কখনো তাস খেলবে না। প্রবোধের সামনে আচ্ছন্ন রাত্রি আর বহু লাঞ্ছনায় জর্জরিত স্ত্রী সম্পর্কে বুক দুরু দুরু আতঙ্ক। আবার কি নাকি কেলেঙ্কারি করে বসে কে বলতে পারে। তবু সাহসে ভর করে একবার বলে ফেলে, চমৎকার, মুড়ি মিচড়ি সমান দর। সুবর্ণলতা তীব্র স্বরে বলে উঠেছিল, কে মুড়ি কে মিচড়ি তার হিসেবই বা করেছিল কে? আর তাদের দর বেঁধে দিয়েছিলই বা কোন বিধাতা বলতে পারো? আশ্চর্য, এত লাঞ্ছনাতেও দমে না মেয়ে মানুষ। উল্টে বলে, লজ্জা আমার করার কথা না তোমাদের করার কথা সেইটাই বরং ভাবো। প্রবোধ অতএব বলে বসেছিল, ঠিক আছে বাবা, ঠিক আছে, করছি দিব্যি। খেলবে না আর কখনো তাস? খেলবো না, হলো তো? তা আমার বেলায় তো বেশ হলো, নিজের প্রতিজ্ঞা। বলেছি তো, তুমি যদি আর তাস না খেলো আমিও বই পড়বো না। আমার সঙ্গে কি তা তো বুঝলাম না, হলো পরপুরুষের সঙ্গে মাখামাখি। খবরদার আর একবারও যেন ও কথা উচ্চারণ করতে শুনি না। তোর ছোট লোক। বাহ, একেই তো বলে পতিব্রতা সতী,
সতী স্ত্রীলোকেরা, তোমাদের হিসেব মতো সতী আমি নই নই নই, হলো? সুবর্ণ ক্রুদ্ধ গলায় বলে, ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করেছ মনে রেখো। পয়সা বাজি ধরে তাস খেলা ও তো জুয়া খেলা। জুয়া খেললে পাপ হয় না তোমাদের? নাকি পুরুষের পাপ বলে কিছু নেই? পুরুষের আবার পাপ নেই, প্রবোধ বলে। মহাপাপ হচ্ছে বিয়ে করা, বলেই সবলে আকর্ষণ করে সুবর্ণলতার পাথর কঠিন দেহটাকে। তারপর গড়িয়ে চলে রাত্রি দিন। যথা নিয়মে সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় অস্ত যায়। মুক্তকেশী গঙ্গা স্নানে যান। মুক্তকেশীর ছেলেরা প্রতিদিন সন্ধ্যায় আর ছুটির দিন সারা দিন তাসের আড্ডা বসায়। বড় বউ রাশি রাশি পান সেজে বৈঠকখানায় পাঠায়, ছেলেরা ঘন ঘন তামাক সাজে। আজকাল আবার আর এক নতুন ফ্যাশন উঠেছে, চা খাওয়া। চায়ের সরঞ্জাম কেনা হয়েছে, মহোৎসাহে চা বানিয়ে তাসের আড্ডায় সরবরাহ করা হচ্ছে। চলছে যথারীতি। কিন্তু মুক্তকেশীর মেজ ছেলে, সে কি যোগ দিয়েছিল তাসের আড্ডায়? তার চরিত্র কোন কথা বলে?